ক্যাম্প বুরিংয়ে মার্কিন বিমান ঘাঁটি এটা, এই ক্যাম্প বুরিংয়ে F-5 বিমান হামলা চালিয়েছে। কিন্তু আসলে যে ওটা যে সাইকে না, ওটা যে কাউসার না, তা কী করে বলবো? এবং কাউসার এবং সাইকে তো বলা হয়েছে ইরানের পক্ষ থেকে এটা 5th জেনারেশনের বিমান, এটা খুবই উন্নত মানের আধুনিক প্রযুক্তি বিমান। ইরানের বিমান বাহিনী আসলে কতটা শক্তিশালী? ইরানের বিমান বাহিনী কি সেই পুরনো ধাঁচে আছে নাকি একটুও আধুনিকায়ন হয়েছে? যুদ্ধের জন্য ইরান যে নতুন কিছু বিমান তৈরি করেছিল বলে কথা আছে বা খবর বেরিয়েছিল, সে সমস্ত বিমান কি করেছে? এই যে এত বড় একটা যুদ্ধ গেল, তাতে কি ইরান একেবারেই কোনো যুদ্ধ বিমান ব্যবহার করেনি, বা বড় মাত্রায় বা বেশি মাত্রায় যুদ্ধ বিমান ব্যবহার করলো না কেন? শোনা যায় রাশিয়া এবং চীন থেকে অত্যাধুনিক বিমান পেয়েছে, তাহলে সে সমস্ত বিমান ব্যবহার করেনি কেন? এই রকমের অনেক প্রশ্ন আছে। আমি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আমি জানি বিষয়টি খুবই টেকনিক্যাল এবং সেন্সিটিভ, তারপরেও আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যাতে ইরানের বিমান বাহিনী, বিশেষ করে বিমান এবং যুদ্ধ বিমানের সক্ষমতা, তাদের হাতে কী রকমের বিমান আছে এবং কী রকমের আধুনিকায়ন করেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিও ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, সর্বপ্রথমে যে কথা বলতে চাই সেটি হচ্ছে, এই যে যুদ্ধ গেল, এই যুদ্ধের ভেতরে কেন ইরান একেবারেই কোনো বিমান ব্যবহার করলো না? তাদের কি কোনো বিমান শক্তি নেই, নাকি আমেরিকা ধ্বংস করে দিয়েছিল? বলা হয় যে ইরান রাশিয়া এবং চীনের কাছ থেকে অত্যাধুনিক বিমান পেয়েছে, সেগুলো কি হলো? সেগুলোও কি ধ্বংস হয়ে গেছে, নাকি ইরানিরা সেগুলো ব্যবহার করার মতো উপযুক্ত প্রশিক্ষণ এখনও নিতে পারেনি? কি আগে এই বিষয়গুলো একটু আলোচনা করি, তারপরে অন্য কথায় যাব। সর্বপ্রথম কথা হচ্ছে যে এই যে যুদ্ধ গেল, এই যুদ্ধে ইরান পারতপক্ষে আসলে বিমান ব্যবহার করতে চায়নি। এটার মূল কারণ হচ্ছে, বিমান ব্যবহার করলেই সেই বিমান ভূপাতিত করার যতটা ঝুঁকি থাকে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করার ঝুঁকি কিন্তু অতটা না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিমান ব্যবহার করলে যখনই শত্রুর ক্ষেপণাস্ত্র বা বিমান দিয়ে তাকে আঘাত করে ভূপাতিত করা হবে, তখন বিমানে একজন বা দুইজন পাইলট যাই থাকুক, তাদের জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং তাদের শত্রুর হাতে আটক হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। যদি বিমান ভূপাতিত হওয়ার পরে পাইলট বেঁচে থাকেন, তাহলে আটক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং ইরানের ভেতরে F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর সেই পাইলট এবং গানম্যানকে কিভাবে উদ্ধার করার নাটক এবং যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, তা তো আমরা সবাই কম বেশি এখন গণমাধ্যমের কল্যাণে জেনেছি। ফলে এই রকম সমস্যা এবং এই রকমের ঝুঁকি অনেক বেশি থেকে বিমান ব্যবহার করার কারণে। আসলে যুদ্ধের ধারণাটাই ইরান পাল্টে দিয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। বিমান যদিও ইসরায়েল এবং আমেরিকার জন্য অত্যাধুনিক ব্যাপার স্যাপার, কিন্তু এর বিপরীতে ইরান ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এবং ইরানের হাতে এত ধরনের ক্ষেপণাস্ত্র, টাইপের ক্ষেপণাস্ত্র আছে যে সেটা ব্যবহার করে শেষ করতে পারে না, অনেকগুলো ধরতেই পারেনি ইরান। তো ক্ষেপণাস্ত্র যেখানে ব্যবহার করে শেষ করতে পারেনি বা সবগুলো ব্যবহার করতে পারেনি, সেই জায়গায় বিমানের প্রয়োজন আর কেন আসছে? এটা সবচেয়ে বড় প্রশ্ন। এই জায়গা থেকে মূলত ইরান যুদ্ধে বিমান ব্যবহারের বিষয়টিকে অনুৎসাহিত করেছে বা খুব বেশি একটা এই দিকে যেতে চায়নি। যুদ্ধের ধরনটা, প্যাটার্নটা, সিস্টেমটা পাল্টে দিতে চেয়েছে এবং এই যুদ্ধের ভেতর দিয়ে ইরান আসলে তা পাল্টে দিয়েছে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যুদ্ধে ইরান যে একেবারেই বিমান ব্যবহার করেনি তা কিন্তু না। আসলে প্রথম থেকে হয়তো খবর আসেনি, আর ইরান এই সমস্ত ব্যাপারে তুলনামূলক খবর একটু কম প্রচার করতে চেয়েছে হয়তোবা। আমরা বিভিন্ন গণমাধ্যমে, যেমন আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল খুবই প্রভাবশালী এবং বহুল প্রচলিত একটা পত্রিকা, এই পত্রিকা থেকে শুরু করে রাশিয়া টুডেতেও সম্ভবত খবরটা এসছে, স্পুতনিকে খবর এসছে এবং আরও বিভিন্ন মাধ্যমে খবর এসেছে যে ইরান F-5 বিমান ব্যবহার করেছে। আমি আপনাদেরকে বলি,
খবরের ভেতরে বলা হয়েছে যে এই বিমান ব্যবহার করে কুয়েতের আমেরিকার ক্যাম্প বুরিং একেবারে মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত করে দিয়েছে F-5 জঙ্গি বিমান ব্যবহার করে। আমি আপনাদেরকে বলি, এখানেই এই আসল কথাটা এখানেই বলতে হবে। সেটা হচ্ছে ইরানের হাতে আমরা জানি অনেকে যে সেই পুরনো কালের বিমান আছে, F-5, F-4 ফ্যান্টম, তারপরে F-14 টমক্যাট, এই সমস্ত। F-15 নেই, F-14 পর্যন্ত আছে। ইরান ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত F-14 ছিল লেটেস্ট প্রযুক্তির বিমান, সেই বিমানটা আছে। এখন ইরান দুটো কাজ করেছে মেইনলি, তার বিমান বাহিনীকে সক্রিয় রাখার জন্য বা সক্ষমতা ধরে রাখার জন্য দুটো কাজ করেছে মেইনলি। একটা কাজ হচ্ছে ইরানের হাতে যে সমস্ত বিমান আছে সেই সমস্ত বিমানকে নার্সিং করে, সার্ভিসিং করে, মানে সবসময় কর্মক্ষম রাখার চেষ্টা করেছে। তার জন্য কিছু কিছু উন্নত মানের যন্ত্রপাতি, পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার কারণে ইরান চেষ্টা করেছে নিজেরা অনেক কিছু আবিষ্কার করতে। তা আপনারা তো জানেন ইরান এত ড্রোন, এত রেডার সিস্টেম, মিসাইল, রকেট বানাচ্ছে। বহু সংখ্যক রকেট তো স্যাটেলাইট, যেটা এগুলো তো আকাশে পাঠিয়েছে। তো এই সমস্ত জটিল টেকনোলজি যদি বানাতে পারে, তো তাহলে কেন ইরান নিজেরা তারা টারবাইন বানায়? ইঞ্জিনের জন্য টারবাইন খুব অপরিহার্য জিনিস। তো যদি টারবাইন বানাতে পারে, এত জটিল প্রযুক্তি বানাতে পারে, তাহলে তাদের বিমানের ইঞ্জিন বানাতে পারে না? তারা তো যাত্রীবাহী বিমান বানিয়েছে ইরান। সেক্ষেত্রে আসলে ইরানের যে কোথায় কী আছে এই কথা তো বাইরের জগতে খুব একটা আসে না। তো ইরান দুটো কাজ করেছে। একটা হচ্ছে যে পুরনো বিমানগুলোকে চেহারায় দেখা যায় যে ওই সেই মডেল, কিন্তু ভেতরে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে, আধুনিকায়ন করেছে, বিভিন্ন যন্ত্রপাতির সিস্টেম চেঞ্জ করে আর সার্ভিসিং করে, নার্সিং করে সেগুলোকে সচল রাখার চেষ্টা করেছে। তাতে বিমানের দেখতে সেই পুরনো ধরুন F-4, আপনি চিন্তা করেন সেই কবের স্নায়ুযুদ্ধের আমলের বিমান, এগুলো কোল্ড ওয়ারের সময়কার বিমান, বা F-14 যে টমক্যাট, যেটা বিপ্লবের আগে 1979 সালের আগে, আজকে 2026, তারপরে ধরেন যে 80 থেকে 2026 মানে 46-47 বছর আগের কথা। F-5 বা F-4 এগুলো তো আরও আগের বিমান। তো এই সমস্ত বিমান চেহারায় বা মডেলে দেখা যাবে যে এটা ওই মডেলের, এত পুরনো, কিন্তু ভেতরে জিনিসগুলো আপডেট করা। সেক্ষেত্রে এই বিমানগুলো দেখতে মনে হবে পুরনো, বাঙালি দোকানে বিক্রি হবে কিনা সন্দেহ আছে। অনেকে আমাকে বলেছেন, আমি যখন একদিন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এই যুদ্ধের ভেতরে, যে ইরান সময় মতো তার বিমানের শক্তি দেখাবে, এই কথা বলার পরে অনেক বেশ সচেতন যারা জানে, অভিজ্ঞ মানুষ, তারা অনেকেই বলছে ইরানের যে বিমান সে তো সব পুরনো বলে, সত্য ভাঙাড়ির দোকানে বিক্রি হবে কিনা সন্দেহ আছে। আমরা জানি যে ভাঙাড়ির দোকানে বিক্রি হবে কিনা সন্দেহ আছে, কিন্তু ভেতরের জিনিসগুলো পরিবর্তিত। তার ককপিটের যে ডিসপ্লে, তার ইঞ্জিনের অনেক কিছু পরিবর্তন, তারপরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, জ্যামিং সিস্টেম, রেডার সিস্টেম, এগুলো সব কিছু অনেক পরিবর্তন হয়ে গেছে। কারণ ইরানের একটা বিমান ইন্ডাস্ট্রি আছে তো, হেসা। ইরানের ভেতরে নিজেরা অভ্যন্তরীণভাবে যে সমস্ত বিমান তৈরি করে বা বিমানের যে কার্যক্রম চালায়, এগুলো কিন্তু ওই ইরানের যে সমস্ত বিমান আছে, তারপরে যাত্রীবাহী বিমান আছে না, সেগুলো কোথায় পেয়েছে, সেগুলো কীভাবে হয়? ফ্যাক্ট হচ্ছে নিজেরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে, নিজেরা এগুলো নার্সিং করে, সার্ভিসিং করে ঠিক রাখার চেষ্টা করেছে, এবং নিজেরা কিছু তৈরি করেছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং করা তো খুব কোনো কঠিন কাজ না ইরানিদের কাছে, তার কারণ তাদের কাছে এত বিজ্ঞানী এবং এত ইঞ্জিনিয়ার আছে, এগুলো খুব কঠিন কোনো কাজই না। আমি আপনাদেরকে একটা ভিডিওতে সম্ভবত একদিন বলেছিলাম যে ইরানের যে শরীফ ইউনিভার্সিটি, এই যে কিছুদিন আগে বোমা মেরে ধ্বংস করলো, এই শরীফ ইউনিভার্সিটিটাকে বলা হয় আমেরিকার MIT সমকক্ষ এই শরীফ ইউনিভার্সিটি। এবং আমি আপনাদেরকে বলি যে আমেরিকার 30 কোটি মানুষ, সেখানে যে পরিমাণে ইঞ্জিনিয়ার আছে, ইরানে 9 কোটি মানুষ, সেই পরিমাণে ইঞ্জিনিয়ার ইরানে আছে। আমেরিকার মতো এত সংখ্যক ইঞ্জিনিয়ার ইরানে আছে। ইরানের জ্ঞান বিজ্ঞানটা এই লেভেলের, ফলে তাদের কাছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা,
বিমানের ইঞ্জিন আপগ্রেড করে ফেলা, বিমানকে আপগ্রেড করে ফেলা, এগুলো কোনো কঠিন কাজই না। এটা একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে যে ইরান সরাসরি কিছু যুদ্ধ বিমান বানিয়েছে, যেমন সায়েকে, কাউসার, কেমন, এগুলো ইরানের যে এভিয়েশন ইন্ডাস্ট্রি যেটা, এখান থেকে এগুলো বানিয়েছে, কেমন। তো তাতে দেখা গেছে যে কুয়েতে F5 বিমান হামলা চালিয়েছে কুয়েতের ক্যাম্প বুরিংয়ে, মার্কিন বিমান ঘাঁটি এটা। এই ক্যাম্প বুরিংয়ে F5 বিমান হামলা চালিয়েছে, কিন্তু আসলে যে ওটা যে সাইকে না, ওটা যে কাউসার না, তা কী করে বলবো। এবং কাউসার এবং সাইকে তো বলা হয়েছে ইরানের পক্ষ থেকে এটা 5th জেনারেশনের বিমান, এটা খুবই উন্নত মানের আধুনিক প্রযুক্তি বিমান। এখন ইরানের এই দাবিকে কেউ স্বীকার করে না, আর স্বীকার করলো না করলো তাতে কি আসে যায়। ধরুন আমেরিকা ইরানের এই বিমানকে স্বীকৃতি দিল না, যে না তার বিমান 5th জেনারেশন না, 5ম প্রজন্মের না, একদম লেটেস্ট প্রযুক্তি না, ঠিক আছে, তার দরকার নেই। 4th জেনারেশনের না, দরকার নেই। কিন্তু কাজটা হচ্ছে কি, কুয়েতের যে ক্যাম্প বুরিং এয়ারবেজ যেটা, এই এয়ারবেজে তো লেটেস্ট প্রযুক্তির ডিফেন্স সিস্টেম ছিল, থার্ড বা পেট্রিয়ট ব্যবস্থা ছিল। এই সমস্ত সব কিছু ফাঁকি দিয়ে সেখানে হামলা চালিয়ে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি করে দিয়েছে। কিভাবে সম্ভব? এবং এমনও কথা শোনা যাচ্ছে যে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশেরও মার্কিন ঘাঁটিতে যে সমস্ত হ্যাঙ্গার, বিমান, এই সমস্ত ছিল, অনেক কিছু ধ্বংস করেছে, এবং স্যাটেলাইট সিস্টেম অনেক কিছু ধ্বংস করেছে। এখানে 2-3টা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে সরাসরি এই বিমানগুলো এত বেশি নিচু দিয়ে উড়ে গেছে যে রেডার সিস্টেমে ধরা সম্ভব হয়নি, এটা একটা কারণ। আর একটা ঘটনা হতে পারে যে ইরান যে অ্যাসিমেট্রিক যে ওয়ারফেয়ার চালিয়েছে, অর্থাৎ অসম যুদ্ধ, তার মানে আমেরিকার অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি, তার এগেনস্টে এত বেশি একসাথে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মেরেছে যে কোনটা রেখে কোনটাকে ধ্বংস করবে। আমেরিকার এই পেট্রিয়ট এবং থার্ড বা যে সমস্ত বিমান প্রতিরক্ষা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, এগুলো মাথা খারাপ হয়ে গেছে। ধরুন একসাথে তারা ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টার ছুটতে পারে 200, কিন্তু ইরান পাঠিয়েছে হয়তো 300। তখন এই সময় যদি বিমান যায়, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা যখন চলছে, এই সময় যদি বিমান গিয়ে হামলা চালায়, তাহলে কিন্তু বিমানকে টার্গেট করার সময় সুযোগ ফুরসতই পাবে না। কারণ তাদের ইন্টারসেপ্টার, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোকাবেলা নিয়ে ব্যস্ত, বিমানের দিকে তাকানোর তো সুযোগ নেই। এই সুযোগটাকে কাজে লাগিয়েছে ইরান, এমন হতে পারে। তো এখানে মূল যে কথা সেটা হচ্ছে যে ইরানের যে বিমান শক্তি, এটা নেই একেবারে, এটা ভাবার কোনো কারণই নেই। কাউসার এবং সাইকের যে বিমান, এগুলো কিন্তু বেশ লেটেস্ট প্রযুক্তি বিমান। ইরান জানিয়েছিল যে এটা আমাদের 5th জেনারেশনের বিমান, এবং ইরানের এই দাবিকে অনেকে হয়তো বিশ্বাস করবে না, হাসাহাসি করবে, উড়িয়ে দেবে, তুচ্ছতাচ্ছিল্য করবে। কিন্তু ইরানে তো তাতে কিছু আসে যায় না। ইরান যে কাজটা করতে চাচ্ছে তা করতে পারছে কিনা, এটাই বড় কথা। এর পাশাপাশি ইরানের হাতে কিন্তু ইরাক থেকে বেশ কিছু বিমান ইরানে একসময় আশ্রয় নিয়েছিল। 2003 সালে আমেরিকা এবং ব্রিটেন বা আদার তাদের মিত্র দেশগুলো মিলে যখন ইরাকের উপর হামলা চালায়, তখন ইরাক থেকে বেশ কিছু বিমান, শতাধিক বিমান যতদূর শোনা যায়, ইরানে আশ্রয় নিয়েছিল। এই বিমানগুলো সাদ্দাম হোসেন তো পরে মারাই গেছে, এই বিমানগুলো ইরান ফেরত দেয়নি বা ইরাকও ফেরত চায়নি, বা এইটা নিয়ে আর খুব আলাপ আলোচনা হয়নি। এর একটা কারণ হতে পারে ইরান ক্ষতিপূরণ হিসেবে নিয়ে রেখেছে বিমানগুলো, এই কারণে যে 1980 সালের দিকে যে ইরানে আগ্রাসন চালিয়েছিল এবং 8 বছর যুদ্ধ করেছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল ইরানের, সেই যুদ্ধটা তো অন্যায়ভাবে ইরানের উপর চাপিয়ে দিয়েছিল। সেই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই বিমানগুলো রেখে দিতে পারে। যাই হোক, এটা আমি জাস্ট আমার ধারণার কথা বললাম, বা এরকম কথা ছিল। অ্যাকচুয়ালি কী ঘটেছে জানি না, কিন্তু ইরাক থেকে ইরানে আশ্রয় নেওয়া অনেক বিমান আছে। সে বিমানগুলো MiG-21, MiG-29 এই লেভেলের বিমান ছিল। তো এখনও MiG-29 শত্রুর বিমানের সাথে ডগ ফাইটে খুব সেরা বিমান, খুব ভালো কার্যকর। এছাড়া ইরানের হাতে রাশিয়া থেকে পাওয়া Su-24, Su-30 এই সমস্ত বোমারু বিমান আছে। Su-34 সম্ভবত আছে বোমারু বিমান। এবং আমরা যতদূর জানি, আমি সর্বশেষ কিছুদিন আগে একটা সূত্র থেকে খবর পেলাম, রাশিয়া থেকে ইরান Su-35, সুখোই 35 যেটা, এই বিমান পেয়েছে। আবার চীন থেকে J-10C
বা J-20 এইরকম বিমানও পেয়েছে। কিন্তু এই সমস্ত সবই লেটেস্ট প্রযুক্তির, ভিন্ন মডেলের বিমান। এই সমস্ত বিমান পরিচালনার জন্য যে রকমের উন্নত বা যত লং ডিউরেশনের ট্রেনিং লাগে, সেই ট্রেনিং নিয়ে শেষ করা যায়নি। ইরানের পাইলটরা এখনও সেই ট্রেনিং নিয়ে শেষ করতে পারেনি, যার কারণে এই বিমানগুলো এখনও যুদ্ধে ব্যবহার করেনি। এটা হলো একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমেরিকার হাতে এবং ইসরায়েলের হাতে যেহেতু উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, রাডার সিস্টেম থেকে শুরু করে আদার বিভিন্ন রকম সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, জ্যামিং সিস্টেম, এগুলো আছে। আবার তাদের ক্ষেপণাস্ত্র উন্নত, আবার তাদের বিমানও উন্নত। এই জায়গায় চীন এবং রাশিয়া চায় না যে এখনই হুট করে ইরান এই সমস্ত বিমান ব্যবহার করুক। একটু আস্তে ধীরে রয়ে সরে খুব উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে পাইলট অভিজ্ঞ করে তারপরে এই বিমান ব্যবহার করুক। তা না হলে যদি কোনো কারণে রাশিয়া এবং চীনের বিমান মার খেয়ে যায়, তাহলে তাদের আন্তর্জাতিক বাজারে যে এই সমস্ত বিমানের যে ডিমান্ড তৈরি হয়েছে, এই ডিমান্ডগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য রাশিয়া এবং চীন চায় যে ইরান এই বিমানগুলো ব্যবহার করুক একেবারে দক্ষ অভিজ্ঞ পাইলট দিয়ে। এই জন্য আরও সময় লাগবে। তো এর ভেতরে ইরান কি করবে আমি আপনাদেরকে বলি যে ইরান যদি প্রয়োজন হয় Su-35 বা J-10C বা J-20 এই সমস্ত মডেলের বিমান ব্যবহারের আগেই যদি প্রয়োজন হয় এবং প্রশ্ন আসে, অর্থাৎ একদম অ্যাকচুয়াল প্রেক্ষাপটটা তৈরি হয়ে যায়, তাহলে ইরান তার হাতে যে সমস্ত ব্যবহার করার মতো বিমান আছে সেগুলো ব্যবহার করবে। আমি এখানে ধারণা করি ইরান সেই সময় গিয়ে বিমান শক্তিটাকে ব্যবহার করতে চায় যখন ইসরায়েল এবং আমেরিকার হাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে শেষ পর্যায়ে চলে যাবে। অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে ইরান বিমান হামলা চালিয়ে একেবারে তছনছ করে দেবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের ইরানের এয়ার সুপারিয়রিটি, যেটা অর্থাৎ বিমানের যে আধিপত্য, আকাশে আধিপত্য, এই আকাশে আধিপত্য শেষ পর্যায়ে গিয়ে প্রতিষ্ঠা করবে, যাতে তার পাইলটের জীবনের ঝুঁকি না আসে, তার প্রযুক্তির কোনো সংকট তৈরি না হয়। এবং ততক্ষণে হয়তোবা চীন এবং রাশিয়ার বিমান ব্যবহার করার মতো সক্ষমতা ইরানের পাইলটরা তৈরি করে ফেলবে। যার কারণে ইরান বিমান নিয়ে আসলে এই মুহূর্তে খুব বেশি একটা টেনশন করে না, বিমান ব্যবহারের দিকে আগ্রহীও না, বিমান ব্যবহার করতে চায় না, আরও সময় নেবে। এবং আমি আবারও বলছি, ইরান সম্ভবত একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে বিমান ব্যবহার করে ইসরায়েল এবং আমেরিকাকে একেবারে চূড়ান্তভাবে পরাস্ত করতে চায়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আমার আলোচনা আপনাদেরকে স্যাটিসফাইড করতে পেরেছে কিনা আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিভিন্ন রকমের তথ্য উপাত্ত এবং প্রেক্ষাপট মোটামুটিভাবে এই বলে যে ইরানের বিমান শক্তি একেবারে নিঃশেষ হয়ে যায়নি। ইরানের বিমান শক্তি নেই তা কিন্তু না, বরং ইরানের বিমান শক্তি আছে, ব্যবহার করেছে এবং করবে, তবে যথাযথ প্রেক্ষাপটে একেবারে টু দ্য পয়েন্টে সুন্দর সময়ে অ্যাকচুয়াল টাইমে যখন তার ব্যবহার করে ম্যাক্সিমাম সফলতা আদায় করা সম্ভব, তখনই ইরান বিমান শক্তি ব্যবহার করবে এবং তার জন্য ইরান অ্যাকচুয়ালি অপেক্ষা করছে। আমি জানি না আপনাদের কাছে এই কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে, তবে আমার কাছে মনে হয়েছে বাস্তবতা এই রকমই। আপনাদের কি মনে হয়, ইরান আসলে কি বিমান শক্তিতে একেবারেই ছোটোখাটো পর্যায়ের, নাকি ভেতরে ভেতরে আসলে আমেরিকা ইসরায়েলের সাথে ফাইট দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।